বিমল আজ বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। সেইটা এই মুহূর্তে বলা মুশকিল, তার কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কতটা সাহসী হবেন তার উপর নির্ভর করছে। আর ডামাডোলের কথা বলছো, সেটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর ডামাডোলের মধ্যেই তো শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার অসাধারণ সরকার চালিয়েছেন, প্রশাসন চালিয়েছেন, নিশ্চয়ই এটা বলবো না, কিন্তু শেখ হাসিনার আমলে একটা ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে তিনি কড়া হাতে আইন শৃঙ্খলাটা রক্ষা করতেন এবং দেশটাকে উন্নয়নের রাস্তায় তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই দুটো মানে বেশ গুরুত্বপূর্ণ অবদান ছিল বাংলাদেশ সমাজে, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি দরকার, যে একটা শক্ত হাতে প্রশাসন চালানো। কারণ বাংলাদেশের সমাজে এমন কিছু এলিমেন্ট আছে যারা হিংসা ছড়ায়, বাংলাদেশের সমাজে এমন কিছু এলিমেন্ট আছে যারা সবসময় আন্দোলন করতে মানে পছন্দ করে, মানে একদল প্রফেশনাল প্রোটেস্টার্স, কিছু নেই কমনি, কাজ নেই কমনি, রাস্তায় নেমে পড়লো। এটা মানে খুব নতুন ঘটনা নয়, এটা অনেক পুরনো ঘটনা। আর বাংলাদেশের বর্তমান রাজনীতির আরেকটা অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হিংসা। এই হিংসা বাংলাদেশের রাজনীতিতে আজকে কেন বহুদিন ধরে রয়েছে। আমি বলবো ভারত ভাগ হওয়ার আগে 1937 থেকে যখন মুসলিম লীগ প্রাদেশিক আইনসভায় জিতলো, বাংলা প্রাদেশিক আইনসভায়, তখন থেকেই কিন্তু ওই হিংসার প্রয়োগ শুরু করেছিল মুসলিম লীগ, প্রশাসনকে দখল করেছিল। আমরা জানি 46 সালে যে ভয়ঙ্কর এখানে হিন্দু বিরোধী দাঙ্গা হয়েছিল, কলকাতা গ্রেট ক্যালকাটা কিলিং, যে গ্রেট ক্যালকাটা কিলিং এর অন্যতম মাস্টার মাইন্ড ছিল আমাদের কলকাতায় সেই সময়, পরে ঢাকায় তার নামে একটা ময়দানের নামও করছে সুরাবর্দী। এই সুরাবর্দীর নেতৃত্বে, যাকে বাংলার কসাই বলা হতো, তার নেতৃত্বে এখানে ভয়ঙ্কর হিংসার প্রকোপ ঘটেছিল। 46 সালে নোয়াখালী থেকে শুরু করে গোটা মানে বাংলার পূর্বাংশে দাঙ্গা হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরে প্রচুর দাঙ্গা, 1971, 72, 70, 71 ভয়ঙ্কর হিংসা, 75 থেকে হিংসা। বাংলাদেশের রাজনীতি বা তার পূর্বসূরির রাজনীতিতে হিংসার কোনো শেষ নেই, হিংসাটা চলে। শেখ হাসিনা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এনেছিলেন, কিন্তু তার এক মারাত্মক হিংসার শিকার তিনি নিজে হয়ে গেলেন, যেখানে পুলিশ মিলিটারি কেউ কিচ্ছু করলো না। কিছু একেবারে প্রায় ক্রিমিনাল টাইপের এলিমেন্ট, তারা গোটা সিস্টেমটাকে দখল করলো। প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে বললো, তার অন্তর্বাস নিয়ে ওপরে লাফালাফি শুরু করলো, সমস্ত লুটপাট করে নিয়ে বেরিয়ে গেল। তো এইটা কি বলবো, একটা বিশৃঙ্খলা, ললেসনেস, যে ললেসনেসের শিকার কিন্তু শেখ হাসিনা হয়েছেন। তারপর যারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হলো, এই মোহাম্মদ ইউনূস হচ্ছে একেবারে অযোগ্য, ও কিছু জানেও না, সারা জীবন এই সুদে টাকা খাটিয়েছে। শেখ হাসিনা ওকে দেশে থাকলে জেলে পুরতো, দেশ থেকে পালিয়ে গিয়েছিল। এবারে শেখ হাসিনার ওপরে তার রাগ ছিল, সেগুলো মেটাতে এসছে। তারপর নিজের যা সমস্ত ট্যাক্স এড়িয়েছিল সেগুলোকে মকুব করে নিয়েছে, প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি ট্যাক্স বোধে মকুব করে নিয়েছে। ফলে ও তার কাজটা করে নিয়েছে, ওর তো কোনো যোগ্যতা নেই সরকার পরিচালনা করার। আর যাদের নিয়েছে, এই উপদেষ্টাদের একটা বড় অংশ, কেউ বাংলাদেশের নাগরিক কম আছে, কেউ ইংল্যান্ডে ব্রিটেনের নাগরিক, কেউ আমেরিকার নাগরিক, কেউ কানাডার নাগরিক, অস্ট্রেলিয়ার নাগরিক, তাদের সঙ্গে নিয়ে চলে এসছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে ছাত্র নামধারী একদল। ফলে একটা সিস্টেমটা যতটা বিশৃঙ্খল হওয়ার তাই হয়েছে। ফলে ওখানে সিস্টেম কাজ করছে না। এবার তোমার পরের যে প্রশ্নটা বলি, সেটা হচ্ছে আর্মি কি করতে পারে। দেখো, আর্মি, আমি বাংলাদেশের বহু লোকের সঙ্গে কথা বলে যেটা আমার মনে হয়েছে, যে মানুষ অন্তত চাইছে আর্মি কড়া ব্যবস্থা নিয়ে। আর্মি ক্ষমতা দখল করবে কি করবে না, কোনো গণতান্ত্রিক সমাজে আর্মির ক্ষমতা দখল করাটাই উচিত নয়, এটা আমরা মনে করি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এখন বলছে যে আর্মি শাসন হলে বরং এদের চেয়ে বেটার হবে, আর্মি কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। কিন্তু সমস্যার আরেকটা জায়গা আছে, বাংলাদেশে আর্মির মধ্যেও উগ্র ইসলামী এবং জামাতিরা ঢুকে বসে আছে, এবং তারা চেষ্টা করছে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে। আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, এই সরকার যারা চালাচ্ছে তারা ওই অংশটাকে মদত দিচ্ছে। ফলে গোটা বাংলাদেশে আর্মির মধ্যেও ডামাডোল চলছে। আলটিমেটলি কোন দিকে যাবে আমি জানি না। আর্মি থেকে বিশেষত ওয়াকারুজ্জামান বলে দিয়েছেন অবিলম্বে নির্বাচন করতে। তিনি এটাও বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে নির্বাচন করা হয়, বিশৃঙ্খলা সহ্য করা হবে না। কিন্তু তারপরেও যা পরিস্থিতি চলছে, তাতে বাংলাদেশে এই মুহূর্তে কিছু ঘটবে বলে আমার অন্তত মনে হয় না।
আরেকটা বিষয় বিমানটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের তরফ থেকে বিভিন্ন অবৈধভাবে যারা বাংলাদেশি রয়েছে ভারতে, তাদেরকে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে বাংলাদেশের সরকারের কয়েকজন যারা দায়িত্বে আছেন তারা বলছেন, এবং সেনাদের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে এইভাবে যদি ভারত অবৈধ অধিবাসীদের পাঠাতে থাকে তাহলে বাংলাদেশ কড়া পদক্ষেপ নেবে। কি করবে? অবৈধ অভিবাসীদের কোনো দেশ রাখে না। আমরা অনেক দেরি করে তো পাঠাচ্ছি। আমার দেশের সম্পদ, আমার দেশে যা আছে সেগুলো আমার দেশের নাগরিকদের জন্য, বাইরের লোকেদের জন্য নয়। কেউ অবৈধভাবে এদেশে চলে আসবে, দিয়ে এদেশে করে কমে খাবে, এখানে গোলমাল বাঁধাবে, এটা হতে পারে না। স্বাভাবিকভাবে ভারত সরকার উচিত পদক্ষেপ নিয়েছে। আজ থেকে 25-30 বছর আগে থেকে এই পদক্ষেপ নিলে আজকে এই অবস্থাটা হতো না। সুতরাং যারা অবৈধভাবে এসেছে, যারা অবৈধভাবে এদেশে বসে এখানকার কিছুটা কি বলবো ওপেন সোসাইটির সুযোগ নিয়ে, একটু ভাবনা নিয়ে, মানুষ যখন এখানে তো লিবারেল ভাবনা নিয়ে চলে, এখানে কিছু মানুষকে ধরে এখানে বা পশ্চিমবাংলার মতো কিছু জায়গায় যেখানে ওই অবৈধভাবে আসা লোকেদের কাজে লাগানো হয় ভোটের কাজে, এই সুযোগ নিয়ে তারা এখানে রীতিমতো ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে, আধার কার্ড করে ফেলেছে। আমি পরিষ্কার বলছি, আমাদের দেশের নাগরিকত্ব আইন অনুযায়ী যারা নাগরিক নয়, আমি দাবি করছি তাদের প্রত্যেককে খুঁজে বার করা হোক। অনাগরিকরা এর দেশে থাকতে পারবে না। আমার দেশের নাগরিকত্ব আইন অনুযায়ী যারা নাগরিক তারাই থাকতে পারবে। সমস্ত অনাগরিক, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের খুঁজে বার করে এই দেশ থেকে বার করে দিতে হবে। কারণ এই দেশটা আমাদের। এটা নিয়ে তো অনেক আগে আমি বলছি, একজন বামপন্থী নেতা, তার নাম ইন্দ্রজিৎ গুপ্ত, সেই কবে 90-এর দশকে বলেছিলেন যে দেশে 1 কোটির মতো বাইরের লোক আছে, বিশেষত বাংলাদেশি অনুপ্রবেশকারী। জ্যোতি বসু নিজে বলেছেন, তারা তো বামপন্থী, তারাও বলেছিলেন। এবং 2004 সালে মমতা ব্যানার্জি যখন লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন, পদত্যাগ মানে সে পদত্যাগপত্র গৃহীত হয়নি, কাগজ ছুঁড়ে মেরে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেখানে বলা ছিল, তিনি বলেছিলেন, তার অভিযোগ ছিল যে এখানে লক্ষ লক্ষ কোটি অনুপ্রবেশকারীকে সিপিএম ভোটার লিস্টে তুলিয়ে বসে আছে। তো খুঁজে বার করা হোক। আজকে খুঁজে বার করে যারা যারা অবৈধভাবে এ দেশে ঢুকেছে প্রত্যেককে খুঁজে বার করে এ দেশ থেকে বার করে দেওয়া হোক। এবং এখানে পাল্টা বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে যারা রয়েছে অনেক ভারতীয়, তাদেরকেও কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হতে পারে, তাদেরকে কিন্তু এর রেসপন্স এবং রিয়াকশন তাদের উপরে পড়তে পারে। বাংলাদেশে যদি কোনো অবৈধ ভারতীয় বাস করে, সেটা খোঁজার দায়িত্ব তো বাংলাদেশে। আমি পরিষ্কার করে বলছি, বাংলাদেশে কোনো অবৈধভাবে কোনো ভারতীয় থাকে না। কেন বলে দিই, তার কারণ বাংলাদেশের অর্থনীতির যা হাল, ওখানে কাজকর্মের যা অবস্থা, ভারতীয়দের মাথা খারাপ হয়নি বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করবে। ভারতবর্ষের অর্থনীতি বাংলাদেশের চেয়ে অনেক উন্নত। এখানে কাজকর্ম করে খায় লোকে, ওখানে সে না খেয়ে মরে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে বহু ভারতীয় গেছে, কাজ নিয়ে গেছে, চাকরি করতে গেছে। ধরো একজন সিনিয়র ইঞ্জিনিয়ার, তার কোম্পানি থেকে বাংলাদেশে পাঠিয়েছে, সেখানে কিছু নিশ্চয়ই তার অফিসিয়াল ডিউটি দিয়ে। ওখানকার কোনো চিকিৎসালয়ে নিশ্চয়ই ভারতীয় ডাক্তার যদি যান, তিনি তো অবৈধভাবে যান না, তিনি ভিসা পাসপোর্ট করে যাবেন। ফলে সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে ওখানে অবৈধ বলার কোনো কারণ নেই। ভারত থেকে কেউ বাংলাদেশে অবৈধভাবে গেছে, এই যারা বলে তাদের মাথাটা খারাপ আছে। বাংলাদেশে কোনো ভারতীয় অবৈধভাবে যেতে পারে না। আর একটা ব্যাপার, এখন সবাই বাংলাদেশের মধ্যে প্রায় রব উঠে গেছে যে ইলেকশন করতে হবে, নির্বাচন করতে হবে। সেনাবাহিনী থেকে শুরু করে বিএনপি বিরোধী যারা দল আছে তারা প্রত্যেকেই বলছে। তাহলে কি মনে হচ্ছে, মানে পরিস্থিতি ঠিক কোন দিকে যেতে পারে? দেখো, একটা কথা বলি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো শেখ হাসিনা আওয়ামী লীগের যে কি বলবো সাপোর্ট বেস অনেক অনেক বেশি। নিয়ার অ্যাবাউট 40 or more than 40% of Bangladeshi people they support আওয়ামী লীগ। আর বাকি ওই সে মানে বিএনপি, তারা 30-32%, আর ওই জামাত টামাত মিলে 5-10%। এভাবেই বাংলাদেশের দলগুলোর যা সাপোর্ট বেস। ফলে আওয়ামী লীগের পরেই আসছে বিএনপি। যেহেতু শেখ হাসিনাকে উৎখাত করার পরে আওয়ামী লীগ একটু হয়ে গেছে, বিশেষত সরকারি শাসনযন্ত্রের যে অত্যাচার, আক্রমণ, বহু মানুষকে হত্যা করা হয়েছে, তাদের ঘরবাড়ি তছনছ করা হয়েছে, তার নেতারা সব ভারতে পালিয়ে এসছে। ফলে তারা কিছুটা সাবডিউড হয়ে গেছে। এই সুযোগে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হলে তাদের লাভ হবে। এখন যেটা দেখা যাচ্ছে, আওয়ামী লীগেরও গ্রাউন্ড লেভেলের বহু লোক যারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ করাটা এই মুহূর্তে মুশকিল,
তারা কেউ কেউ আবার চাইছে অন্তত বিএনপি ক্ষমতায় আসুক, এই মানে ছাত্র নামধারী এইগুলো যেন ক্ষমতায় না থাকে। ফলে আলটিমেটলি এখন নির্বাচন হলে যদি ওরা আওয়ামী লীগকে লড়তে না দেয়, আমার ধারণা লড়তে দেবে না, দলটাকে নিষিদ্ধ করে বসে আছে, ফলে বিএনপি সবচেয়ে লাভ। ফলে বিএনপি ওখানে লড়াই করছে, কিন্তু ব্যাপার তারা চাইছে যাতে যত তাড়াতাড়ি নির্বাচন হোক। কিন্তু বিএনপির একটা তো সমস্যা আছে, বিএনপি একটা সময় এই কট্টর জামাতিদের নিয়ে সরকার চালিয়েছে, তো তার আমলে ওই জামাতি এবং বিএনপির কিছু লোক, তাদের দু একজনের তো যাবজ্জীবন জেল ফাঁসি শুদ্ধ হয়েছিল, লুৎফুজ্জামান বাবর, তারপরে নিজামী, ওরা ভারতবর্ষে তো 2004 সালে পাচার করেছিল, কয়েক গাড়ি ভর্তি অস্ত্র পাচার করছিল নর্থ ইস্টের জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে। ফলে এইরকম আওয়ামী লীগ আছে, মানে বিএনপি আছে, বিএনপির আমলে ভারতের বহু জঙ্গি গোষ্ঠীকে তারা পুষত, ওখানে মদত দিত। এইটা যদি আবার হয় তাহলে ভারতের সঙ্গে আবার বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে। আমি জানি না বিএনপি ওই রাস্তায় যাবে কিনা, কিন্তু বিএনপির ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না। সবচেয়ে ভালো হয় যদি বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, আন্তর্জাতিক তত্ত্বাবধানে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যদি হয়, প্রত্যেক মানুষ যদি ভোট দিতে পারে, যে জিতবে সে সেখানে ক্ষমতায় আসবে। এইটা যদি হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশের এই সরকারকে দিয়ে হবে না, এই সরকার নামক যে সমস্ত ওখানে হাস্যকর কাণ্ড কারখানা হয়, তারা নির্বাচন করলে বদমাইশি করবে। একেবারে আন্তর্জাতিক তত্ত্বাবধানে দরকার হলে সম্মিলিত জাতিপুঞ্জের যে শান্তিরক্ষী বাহিনী, তাদের মোতায়েন করে যদি একেবারে অবাধ নির্বাচন করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশে যে সরকার তৈরি হবে সেই সরকারটা অনেকটাই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারবে। কিন্তু যদি ওই বিএনপি জোর করে ক্ষমতা দখল করে সে একই কাণ্ড করবে, আর এই ইউনূস যাদের নিয়ে চলছে এই ছাত্র রাজনীতি এবং জামাত, এরা ক্ষমতা এলে এরা আরো ভয়ঙ্কর কিছু কাণ্ড কারখানা করবে। আর বাংলাদেশ একটা অদ্ভুত কি বলবো ভিসিআর সার্কেলের মধ্যে পড়ে গেছে, একেবারে দুষ্ট চক্রের মধ্যে, ওখান থেকে বেরোনোটা খুব কঠিন।